সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত কিছুক্ষণ উপন্যাসটির প্রথম পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। ভূমিকা। ট্রেন দেখলেই আমার ট্রেনে চড়তে ইচ্ছে করে। ঢাকা শহরে অনেকগুলি রেল ক্রসিং, গাড়ি নিয়ে প্রায়ই দাঁড়িয়ে থাকতে হয়। চোখের সামনে দিয়ে ট্রেন যায় আর দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভাবি, ট্রেনের যাত্রীরা কি সুখেই না আছে। আমার এই উপন্যাসটা ট্রেনের কামরায় শুরু, সেখানেই শেষ। কাহিনী শেষ হয়ে গেছে, ট্রেন চলছেই। মনে হচ্ছে এই ট্রেনের শেষ গন্তব্য অপূর্ব লীলাময় অলৌকিক কোনো ভুবন। উপন্যাসের নাম কিছুক্ষণ ধার করা নাম। ধার করেছি আমার প্রিয় একজন লেখক বনফুল বলাই চাঁদ মুখোপাধ্যায়ের কাছ থেকে। হুমায়ুন আহমেদ, 7/2/2007। ট্রেন কিছুক্ষণের মধ্যেই ছাড়বে। চিত্রাকে সিদ্ধান্ত যা নেবার এখনই নিতে হবে। সে ট্রেনে থাকবে নাকি সুটকেস নিয়ে নেমে যাবে। বিশাল এই সুটকেস হাতে নিয়ে নামা তার পক্ষে সম্ভব না। নেমে যাবার সিদ্ধান্ত নিলে তাকে কুলি ডাকতে হবে, দেরি করা যাবে না, এক্ষুনি ডাকতে হবে। ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে। 6টায় ছাড়ার কথা, এখন বাজছে 5:50। দুঃখে চিত্রার চোখে পানি এসে যাচ্ছে। চিত্রার হাতে প্রথম শ্রেণীর স্লিপিং বার্থের টিকিট। হাত পা ছড়িয়ে যাবে। ট্রেনে তার এক ফোঁটা ঘুম হয় না, তাতে অসুবিধা নেই। গল্পের বই পড়তে পড়তে যাবে। হাত ব্যাগে 2টো গল্পের বই আছে, দুটাই ভূতের গল্প, স্টিভেন কিং। চলন্ত ট্রেনে ভূতের গল্প পড়তে ভালো লাগে। স্টেশনের বুক স্টল থেকে এক কপি রিডার্স ডাইজেস্ট কিনেছে। ট্রেনে বাসে ডাইজেস্ট জাতীয় পত্রিকা পড়তে আরাম। মন দিয়ে পড়তে হয় না, চোখ বুলালেই চলে। ট্রেন এখনো দাঁড়িয়ে। আজ কি ট্রেন লেট হবে? চিত্রা জানালা দিয়ে মুখ বের করল। একজন কুলিকে জানালার পাশেই দেখা যাচ্ছে। সে কি ডাকবে তাকে, বলবে সুটকেস নামিয়ে দিতে? সে ঠিক করলো নেমেই যাবে। আর তখনই বিশাল বড় বড় 2টা কালো ট্রাঙ্ক দরজায় নামল। ট্রাঙ্কের সঙ্গে বেডিং, বেতের ঝুড়ি। এসবের মালিক এক মাওলানা, সুফি সুফি চেহারা, যার গা থেকে আতরের গন্ধ আসছে। মাওলানার স্ত্রী গর্ভবতী। বোরকায় তার অস্বাভাবিক বিশাল পেট ঢেকে রাখা যাচ্ছে না। ভদ্রমহিলা দৌড়ে ট্রেনে ওঠার পরিশ্রমে ক্লান্ত। তিনি ট্রাঙ্কের উপর বসে পড়েছেন, বড় বড় নিঃশ্বাস নিচ্ছেন। বিশাল এই ঝামেলা ডিঙিয়ে চিত্রার পক্ষে নামা অসম্ভব। বোরকা পরা মহিলা স্বামীকে বললেন, পানি খাবো, পানি। আর ঠিক তখনই ট্রেন দুলে উঠল। চিত্রার প্রধান সমস্যা, দুজনের যে কামরায় তার সিট, সেখানে বুড়ো এক ভদ্রলোক আধশোয়া হয়ে আছেন। ভদ্রলোকের মাথা অস্বাভাবিক ছোট। তিনি তার ছোট মাথা হলুদ রঙের মাফলার দিয়ে পেঁচিয়ে বলের মতো বানিয়েছেন। গায়ে প্রায় মেরুন রঙের কোট। কোনো রুচিবান মানুষ এই রঙের কোট পরে বলে চিত্রার জানা নেই। তার হাতে সিগারেট। সিগারেটে এক একটা টান দিচ্ছেন আর বিকট শব্দে কাশছেন। ঘর ভর্তি সিগারেটের ধোঁয়া। ভদ্রলোকের পরনে লুঙ্গি। এক শ্রেণীর মানুষ আছে যারা ট্রেনে বা লঞ্চে উঠেই কাপড় বদলে লুঙ্গি পরে ফেলেন। উনি মনে হয় সেই জাতের। প্লেনে উঠেও কি এরা এই কাণ্ড করে? হয়তো করে। লাঞ্চ টাইমে গামছা নিয়ে বাথরুমে ঢুকে যায় গোসলের জন্যে। বিমানবালার কাছে গায়ে মাখার জন্যে তেল চায়। অসহ্য। ভদ্রলোকের লুঙ্গি হাঁটু পর্যন্ত উঠে এসেছে। কাঠির মতো 2টো পা বের হয়ে আছে, পা ভর্তি পাকা লোম। ভদ্রলোক আবার কিছুক্ষণ পর পর এক পা দিয়ে আরেক পা ঘষছেন, পায়ের বেহালা বাজাচ্ছেন। কি কুৎসিত, কি কুৎসিত! এমন একজন মানুষের সঙ্গে দিনাজপুর পর্যন্ত যেতে হবে? চিত্রা করিডোরে দাঁড়িয়ে আছে, কামরায় ঢুকছে না। রেলের একজন অ্যাটেন্ডেন্টকে পাওয়া গেলে জিজ্ঞেস করত খালি কোনো কামরা আছে কিনা। এত বড় স্লিপিং বগি, একটাও খালি সিট থাকবে না? সাদা পোশাকের কোনো অ্যাটেন্ডেন্টকে দেখা যাচ্ছে না। প্রয়োজনের সময় এদের কাউকেই পাওয়া যায় না। চিত্রাকে এই বিপদে ফেলেছে তার রুমমেট লিলি। ট্রেনের টিকিট লিলি তার মামাকে দিয়ে কাটিয়েছে। সেই মামা নাকি রেলের বিরাট অফিসার।
লিলি তার মামাকে বলেছে 2 সিটার স্লিপারের একটা টিকিট দিতে, সেখানে যেন অন্য কেউ না যায়, একটা সিট অবশ্যই খালি যাবে। লিলির মামার কাছে এই ব্যবস্থা করা নাকি কোনো বিষয়ই না। এখন দেখা যাচ্ছে বিষয়। লিলির ক্ষমতাবান রেইল মামা কিছু করতে পারেননি। চিত্রাকে যেতে হবে পা ভর্তি সাদা লোমের বুড়োটার সাথে, যে বুড়ো 2 পা ঘষে ঘষে পা বেহালা বাজাবে, মহান পা সঙ্গীত। ইচ্ছা করলে চিত্রা এখনই লিলির সঙ্গে কথা বলতে পারে, মোবাইল ফোন সঙ্গে আছে, কিন্তু লাভ কি? লিলি নিশ্চয়ই বুড়োকে সরাতে পারবে না। ম্যাডাম, কোনো সমস্যা? চিত্রা ঘাড় ঘুরিয়ে দেখল রেলের একজন অ্যাটেন্ডেন্ট, হাতে চাবির গোছা, সরল ধরনের চেহারা, গোল মুখ, বড় বড় কান। চিত্রা শরীরবিদ্যা নামের একটা বইয়ে পড়েছে, যাদের মুখ গোলাকার, কান বড় বড়, তারা সরল প্রকৃতির হয় এবং অন্যকে বিপদে সাহায্য করার মানসিকতা এদের আছে। এরা পরোপকারী। চিত্রা বলল, স্লিপিং বার্থে খালি কোনো সিট কি আছে? আমি বৃদ্ধ ভদ্রলোকের সঙ্গে যেতে চাচ্ছি না। উনি ক্রমাগত সিগারেট খাচ্ছেন, একটু আগে একটা শেষ করেছেন, এখন আরেকটা ধরিয়েছেন। অ্যাটেন্ডেন্ট বলল, কামরার ভেতরে সিগারেট খাওয়া যাবে না, আমি ওনাকে নিষেধ করে দিচ্ছি। আর কোনো সিট কি আছে? বাথরুমের কাছে একটা 4 সিটারে একটা খালি সিট আছে, কিন্তু সেখানে আপনি যেতে পারবেন না। যেতে পারবো না কেন? ম্যাডাম, সামান্য অসুবিধা আছে, তারপরেও খোঁজ নিয়ে দেখি, আপাতত নিজের কামরায় বসুন। অ্যাটেন্ডেন্ট সুটকেস ঢুকিয়ে দিল। চিত্রাকে তার পেছনে পেছনে যেতে হলো। চিত্রাকে ঢুকতে দেখে বুড়ো পা গুটিয়ে নিল, পিটপিট করে তাকালো। বুড়োর নাকের নিচে বিশাল গোঁফ, উপরের ঠোঁটটা গোফের কারণে ঢাকা পড়ায় তাকে কার্টুন ফিগারের মতো দেখাচ্ছে। চিত্রা বলল, দয়া করে সিগারেট খাবেন না, আমি সিগারেটের গন্ধ সহ্য করতে পারি না। বুড়ো বলল, তুমি কি আমার সঙ্গে যাচ্ছ, আমার রুমমেট? জি। ভালো সমস্যা হলো, আমি সিগারেটের টান না দিয়ে থাকতে পারি না। করিডোরে গিয়ে খাবেন। বুড়ো বলল, আমার শরীর ভালো না, আর্থ্রাইটিসের ব্যথা, হাঁটাহাঁটি করতে পারি না। প্রতিবার সিগারেটের জন্য করিডোরে যাওয়া আমার জন্য সমস্যা। যাই হোক, তোমার নাম কি? চিত্রা। চিত্রা নামের অর্থ কি? জানি না। চিত্রা তার নামের অর্থ জানে, বুড়োটাকে বলতে ইচ্ছা হচ্ছে না। চিত্রা একটা নক্ষত্রের নাম। আমার নাম রশিদ, আব্দুর রশিদ উদ্দিন। শুধু রশিদ উদ্দিন নাম হলে ভালো হতো, বাবা আবার কি মনে করে নামের আগে আব্দুর বসিয়েছেন। তুমি কি পড়াশোনা করছো, ছাত্রী? জি। কি পড়ছো? ফিজিক্স। কোন ইয়ার? 3rd ইয়ার, এবার অনার্স দেব। ঢাকা ইউনিভার্সিটি? জি। ইউনিভার্সিটি খোলা না? খোলা। ইউনিভার্সিটি খোলা, তাহলে যাচ্ছ কোথায়? ক্লাস মিস করে ঘোরাঘুরি করার মানে কি? জবাব না দিয়ে চিত্রা বের হয়ে গেল। ক্লাস মিস দিয়ে ঘোরাঘুরি করলে বুড়োর কি? বুড়োর সঙ্গে অকারণে কথা বলার চেয়ে করিডোরে হাঁটাহাঁটি করা ভালো। ট্রেনে বুফে কার নিশ্চয়ই আছে। বুফে কারে জানালার পাশে বসে চা খেতে খেতে দূরের দৃশ্য দেখা যেতে পারে। সন্ধ্যা এখনো মেলায়নি। শেষ বিকেলের আলোয় দিগন্ত বিস্তৃত ধানক্ষেত দেখতে ভালো লাগার কথা। রিডার্স ডাইজেস্ট খুলে জোকস পড়া যেতে পারে, যদিও সে এখনও রিডার্স ডাইজেস্টের কোনো জোক পড়ে হাসেনি। ভাগ্য ভালো থাকলে এবার হয়তো হাসবে। 3 কামরা পরেই বুফে কার, সেখানে চা নেই, আছে কফি। চা বিক্রিতে লাভ নেই, কফিতে লাভ বলেই কফি। কফির কড়া গন্ধ চিত্রার ভালো লাগে না। তারপরেও সে কফি নিয়ে জানালার পাশে বসল। ব্যাগের ভেতর মোবাইল ফোনের রিং বাজছে। মনে হচ্ছে হাত ব্যাগের ভেতর ছোট্ট কোনো শিশু হাত পা ছুঁড়ে কাঁদছে, এক্ষুনি তাকে কোলে নিতে হবে। টেলিফোন করেছে লিলি।
ধরবে না করে ও চিত্রা টেলিফোন ধরল। লিলি অকারণে কথা বলবে, বিরক্ত অবস্থায় কারোর অকারণ কথা শুনতে ভালো লাগে না। হ্যালো চিত্রা, ট্রেন ছেড়েছে? টঙ্গী পার হয়ে গেছে? হুম 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 করছিস কেন? কথা বল। নিজের মতো করে 2 সিটের স্লিপার পেয়েছিস? বললাম না, মামাকে বললেই মামা ব্যবস্থা করে দেবে। এখন দরজা বন্ধ করে হাফ ন্যাংটা হয়ে শুয়ে পড়। তুই তো আবার ট্রেনে ঘুমাতে পারিস না। গল্পের বই নিয়ে বসে যা। গান শোনার যন্ত্রপাতি নিয়েছিস? MP3টা আছে না? না। সে কি, আমার ওয়াকম্যানটা তোকে নিয়ে যেতে বললাম না? বের করে তোর টেবিলে রেখেছিলাম। ওয়াকম্যানে গান শুনতে আমার ভালো লাগে না। মনে হয় কানের কাছে মুখ লাগিয়ে কেউ গান করছে। লিলি আনন্দিত গলায় বলল, এটাই তো ভালো। শুধু পুরুষ গায়কদের গান শুনবি, মনে হবে কোনো পুরুষ তোর কানে চুমো খাচ্ছে। চিত্রার বিরক্তি লাগছে। লিলির মুখ আলগা, অশালীন কথাবার্তা সে অবলীলায় বলে। চিত্রা বলল, লিলি একটা কথা, তোর মামা কিন্তু আমাকে একা সিট দেননি, আমার সঙ্গে এক বুড়ো আছে। বলিস কি? আমি এক্ষুনি মামাকে টেলিফোন করছি। এখন টেলিফোন করে লাভ কি? অবশ্যই লাভ আছে। প্রয়োজনে ট্রেন ব্যাক করে ঢাকা যাবে, নতুন বগি লাগানো হবে, নো হ্যাঙ্কি প্যাঙ্কি। কেন অর্থহীন কথা বলছিস? আমি মোটেই অর্থহীন কথা বলছি না। আমি অর্থহীন কথা বলার মেয়ে না। এক্ষুনি টেলিফোন করে আমি মামার 12টা বাজিয়ে দিচ্ছি। আর শোন, বুড়ো যেহেতু আছে, খবরদার ঘুমোবি না। এই বুড়োগুলো শুধু ছোঁক ছোঁক করে। রাতে ঘুমিয়ে পড়বি, হঠাৎ জেগে উঠে দেখবি বুড়ো তোর বিশেষ কোনো জায়গায় হাত রেখে ঝিম ধরে দাঁড়িয়ে আছে। প্লিজ স্টপ ইট। এর চেয়ে ভয়ঙ্কর কিছুও ঘটতে পারে। যেমন ধর, চিত্রা টেলিফোনের লাইন অফ করে দিল। লিলি থামবে না, নোংরা কথা বলতেই থাকবে। লিলি পরীর মতো একটা মেয়ে, মায়া মায়া চোখ, পবিত্র চেহারা, অথচ কি সব নোংরা কথা বলে। চিত্রা কফিতে চুমুক দিল। যা ভেবেছিল তাই, অতিরিক্ত চিনি এবং কুসুম গরমও না। কফি থেকে হরলিক্সের গন্ধও আসছে। এর মানে কি? বয়কে ডেকে একটা ধমক দেয়া যায় না? অবশ্যই যায়, তবে এই মুহূর্তে ধমক দেয়া যাবে না। অন্য একজন ধমকাধমকি করছেন। তিনি গর্ভবতী বোরকাওয়ালের স্বামী মাওলানা। তিনি পানি কিনতে এসেছেন। ছোট এক বোতল পানি 13 টাকা চাচ্ছে, অথচ বাইরে 12 টাকা। বয় নির্বিকার ভঙ্গিতে বললেন, বাইরে থেকে পানি কিনেন, খামাখা পেঁচাল পারেন কেন? মাওলানা এখনও তার স্ত্রীকে পানি খাওয়াননি ভেবে চিত্রার খারাপ লাগছে। তার স্বামীও কি এরকম ইনসেনসিটিভ হবে? চিত্রা যাচ্ছে বিয়ে করতে। যদিও তার বড় মামা খোলাসা করে কিছু বলছেন না, তিনি খোলাসা করে কিছু বলার মানুষও না। তিনি জানিয়েছেন, আমার শরীর খুব খারাপ, স্ট্রোক হয়েছে, এক পা অবশ। আমি তোকে প্রতিষ্ঠিত দেখে মৃত্যুর জন্যে তৈরি হতে চাই। চিত্রাকে প্রতিষ্ঠিত দেখার মানে নিশ্চয়ই তাকে বিবাহিতা দেখা। পুরুষদের কাছে মেয়েদের প্রতিষ্ঠার একটাই অর্থ, বিবাহ। চিত্রা কফির কাপ সরিয়ে উঠে দাঁড়ালো। সে অ্যাটেন্ডেন্টকে খুঁজে বের করবে। সে কোনো ব্যবস্থা করেছে কিনা সেটা দেখবে। বুড়ো সিগারেট হাতে করিডোরে দাঁড়ানো। চিত্রাকে দেখে বলল, কোথায় গিয়েছিলে? অভিভাবকের মতো গলা, যেন কৈফিয়ত তলব করছে। চিত্রার যেখানে ইচ্ছে সেখানে যাবে, বুড়োর কৈফিয়ত তলবের কিছু নেই। চিত্রা, তুমি উপরের সিটে থাকবে। আমার পক্ষে উপরে ওঠা সম্ভব না। তাছাড়া আমাকে ঘন ঘন সিগারেট খেতে হয়। চিত্রা জবাব দিল না। জবাব দেবার কিছু নেই। বুড়োর সঙ্গে খেজুরে আলাপেরও কিছু নেই। বুড়ো সিগারেটে লম্বা টান দিয়ে বলল, এই স্লিপিং কারে একটা ডেড বডি যাচ্ছে, এটা কি জানো? বাথরুমের লাগোয়া যে কামরা, সেখানে। চিত্রা বলল, তাই নাকি? ইয়াং ছেলের ডেড বডি, সঙ্গে মা আছে, ভাই আছে। স্ট্রেঞ্জ ব্যাপার হলো, এরা কেউ কাঁদছে না। মনে হয়
অধিক শোকে পাথর। চিত্রা জানালার দিকে এগিয়ে গেল। বুড়োর সঙ্গে বকবক করার কোনো ইচ্ছা নেই। ট্রেনে একটা ডেড বডি যাচ্ছে, এই বিষয়টাও ভালো লাগছে না। একসময় ডেড বডি থেকে গন্ধ ছড়াতে পারে। স্লিপিং বার্থের এসি কামরা, জানালা খোলার উপায় নেই। ডেড বডির গন্ধ বের হবে না, কামরার ভেতর ঘুরপাক খেতে থাকবে। দরজার পাশে দাঁড়ানো গেল না। মধ্যবয়স্ক এক লোক দাঁড়িয়ে আছে, তার হাতেও সিগারেট। আজকে ট্রেনের সব যাত্রী কি স্মোকার? চিত্রা আবার বুফে কারের দিকে রওনা হলো। 1 কাপ কফি কিনে জানালার পাশে বসে থাকবে, কফিতে চুমুক দেবে না। চিত্রা মোটামুটি নিশ্চিত আজ সারা রাত সে তাঁতের মাকুর মতো একবার যাবে নিজের কামরায়, একবার যাবে বুফে কারে, কফি কিনবে এবং জানালা দিয়ে ফেলে দেবে। চিত্রা আগে যেখানে বসেছিল সেখানে চাদর গায়ে এক লোক বসে আছে। চিত্রার সামান্য মন খারাপ হলো। বুফে কার পুরোটাই খালি। তাকে যে ঠিক আগের জায়গাতেই বসতে হবে তা না, অথচ আগের জায়গাতেই বসতে ইচ্ছা করছে। ম্যাডাম, আপনার নাম কি চিতা? চিত্রার পেছনে স্লিপিং কারের অ্যাটেন্ডেন্ট দাঁড়িয়ে আছে। চিত্রা বিস্মিত হয়ে বলল, আমার নাম চিতা না, ফোঁটাওয়ালা বাঘের নাম চিতা। আমার নাম চিত্রা। আপনার মোবাইল সেটটা কি বন্ধ? হ্যাঁ। আপনাকে মোবাইল সেট অন করতে বলেছে। কে বলেছে? ম্যাডাম, সেটা তো বলতে পারবো না। ট্রেনের গার্ড সাহেব খবর দিয়েছেন। হ্যাঁ ম্যাডাম, আপনার কিছু লাগলে আমাকে বলবেন, আমি ব্যবস্থা করব। গরম 1 কাপ চা খাওয়াতে পারবেন? এরা বলছে চা নেই, শুধু কফি। চায়ের ব্যবস্থা এক্ষুনি করব। চাটা যেন গরম আর ঘন হয়, আমি পাতলা চা খেতে পারি না। নাস্তা কিছু দিতে বলবো? এদের চিকেন কাটলেট খারাপ না। নাস্তা খাবো না, থ্যাংক ইউ। চিত্রা তার মোবাইল ফোন অন করল। প্রায় সঙ্গে সঙ্গেই লিলির টেলিফোন। হ্যালো চিত্রা, তুই কি ভেবেছিস মোবাইল অফ করে আমার কাছ থেকে পার পেয়ে যাবি? দেখলি ক্ষমতার নমুনা? মামার মাধ্যমে ট্রেনের গার্ডকে ধরে তোর কাছে পৌঁছে গেলাম। তাই তো দেখছি। মামাকে তোর ব্যাপারটা বলেছি, উনি খুবই রাগ করেছেন। তোর টিকিটটা যাকে হ্যান্ডেল করতে বলেছেন তার চাকরি যায় যায় অবস্থা। কে জানে, হয়তো এর মধ্যে চাকরি চলে গেছে। দেশে বেকার আরও একজন বেড়েছে। ও আচ্ছা। তুই যেভাবে ও আচ্ছা বললি তাতে মনে হচ্ছে তুই আমার কথা বিশ্বাস করছিস না। মামা রেলওয়ে বোর্ডের মেম্বার, এবছরই চেয়ারম্যান হয়ে যাবেন। চিত্রা নিশ্চিত থাক, একটা ব্যবস্থা হবে। প্রয়োজনে বুড়োকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হবে। ভালো কথা, বুড়োকে ইতিমধ্যে তোর গায়ে হাত দিয়েছে? লিলি, এই জাতীয় কথা শুনতে আবার ভালো লাগে না। এটা হলো বাস্তবতা, রিয়ালিটি। এসব ঘটনাই সব জায়গায় ঘটছে। কয়েকদিন আগে মগবাজার রেল ক্রসিংয়ের কাছে কি হয়েছে শোন। গার্মেন্টসের একটা মেয়ে, 16-17 বয়স, কাজ শেষ করে বাড়ি ফিরছে। হঠাৎ 2 বদ এসে টান দিয়ে মেয়েটার শাড়ি পেটিকোট সব খুলে ফেলল। মেয়েটা আচমকা নেংটু হয়ে এমন হতভম্ব যে... লিলি, আমি শুনতে চাচ্ছি না। তুই মুখে বলছিস শুনতে চাচ্ছিস না, আসলে ঠিকই শুনতে চাচ্ছিস। নোংরা কথা শুনতে নিষিদ্ধ আনন্দ আছে। কথা যত নোংরা তত মজা। প্লিজ লিলি, প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি টেলিফোন রাখছি। মামার সঙ্গে যোগাযোগ হলেই তোকে জানাবো। বস। চিত্রার চা এসেছে, পট ভর্তি চা, দুধ, চিনি, একটা এক্সট্রা টি ব্যাগ। পট থেকে চায়ের গন্ধ আসছে। আজকালকার চা থেকে গন্ধ আসে না। অনেক দিন পর গন্ধ পাওয়া গেল। চিত্রার প্রায়ই মনে হয় চায়ের গন্ধে এক ধরনের মন খারাপ ভাব থাকে। কেন এরকম মনে হয় কে জানে। চিত্রা রিডার্স ডাইজেস্ট খুলল। লাফটার ইজ দ্য বেস্ট মেডিসিনের পাতা বের করল। মন ভালো করার কোনো মেডিসিন পাওয়া যায় কি না দেখা যাক। From Webster's Dictionary, Windows 95. A 32-bit extension and a graphical shell for a 16-bit patch to an 8-bit operating system, originally coded for a 4-bit microprocessor written by a 2-bit company that can stand 1 bit of competition.
এর মানে কি? এটা পড়ে কেউ হাসবে কেন? আমি কি আপনার সামনের চেয়ারটায় বসতে পারি? চিত্রা সামান্য হকচকিয়ে গেল। অচেনা পুরুষদের সঙ্গে হড়বড় করে কথা বলতে পারে লিলি, সে পারে না। সে খানিকটা আড়ষ্ট বোধ করে। তার জায়গায় লিলি থাকলে বলতো, অবশ্যই বসতে পারেন। হঠাৎ আমার সামনে বসতে যাচ্ছেন কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণটা ব্যাখ্যা করুন। প্রথমবারই সুন্দর করে ব্যাখ্যা করবেন, যাতে আমাকে দ্বিতীয় বা তৃতীয়বার কোনো প্রশ্ন করতে না হয়। সহজ বাংলায় ঝেড়ে কাশুন। ভদ্রলোক তার সামনে বসেছেন। বয়স 25 থেকে 30, চারকোনা মুখ, চোখে গোলাকার মেটাল ফ্রেমের চশমা। চারকোনা মুখের সঙ্গে গোল চশমা মানাচ্ছে না, তাকে বোকা বোকা দেখাচ্ছে। গায়ে ব্লেজার, কফি কালারের ব্লেজার। ভদ্রলোকের মাথা ভর্তি কোকড়ানো চুল। কোকড়ানো চুলের জন্যে চেহারায় নিগ্রো নিগ্রো ভাব চলে এসেছে, তবে গায়ের রং গৌড়। ইনি কি একজন তরুণীকে একা বসতে দেখে ভাব জমাতে এসেছেন? কিছু পুরুষ থাকে যাদের জীবনের প্রধান লক্ষ্য মেয়েদের সঙ্গে কথা বলা। আমার নাম আশহাব। আশহাব অর্থ বীর, তবে আমি বীর না, ভীতু প্রকৃতির মানুষ। আমি একজন ডাক্তার, মাকে নিয়ে দেশের বাড়িতে যাচ্ছি। চিত্রা বলল, ও। তার আড়ষ্ট ভাব কমল না, বরং সামান্য বাড়ল। সামনে বসা ভদ্রলোক সহজ স্বাভাবিক ভঙ্গিতে অচেনা এক তরুণীর সঙ্গে কথা বলছেন, যেন তিনি পূর্ব পরিচিত। ঘটনা সেরকম না। চিত্রা এই প্রথম ভদ্রলোককে দেখছে। ভদ্রলোক খানিকটা ঝুঁকে এসে বললেন, আমি শুনেছি আপনি সামান্য বিপদে পড়েছেন। একটা কাজ করতে পারেন, আমার মার সঙ্গে এক কামরায় থাকতে পারেন। আমি চলে যাব আপনার সিটে। চিত্রা বলল, থ্যাংক ইউ। চিত্রার মুখ উজ্জ্বল হয়েছে। ট্রেন জার্নি এখন তার অনেক ভালো লাগছে। সামনে বসা যুবককে সম্পূর্ণ অগ্রাহ্য করে জানালা দিয়ে দূরের দিগন্ত দেখতে পারলে ভালো লাগত। দিগন্ত ঘন কুয়াশায় ঢাকা। সেই কুয়াশা এগিয়ে আসছে। ট্রেন এমনভাবে ছুটছে যে মনে হচ্ছে কুয়াশা যেন তাকে ধরতে না পারে। এটাই ট্রেনটির একমাত্র বাসনা। আশাব বলল, সহযাত্রী হিসেবে আমার মা কেমন সেটা জেনে তারপর ডিসিশন নেবেন। পরে দেখা গেল আউট অফ দ্য ফ্রাইং প্যান ইনটু দ্য ফায়ার। কড়াইয়ে ভালো ছিলেন, ঝাঁপ দিয়ে পড়লেন আগুনে। আমার মা বেশিরভাগ সময়ই বিরক্তিকর। চিত্রা তাকিয়ে আছে। অপরিচিত একজন তরুণীর সঙ্গে কোনো ছেলে এইভাবে কি কথা বলে? আপনি মার সঙ্গে থাকলে সবচেয়ে বড় উপকার হবে আমার। মার চিৎকার হইচই শুনতে হবে না। মা নিশ্চয়ই আপনার সঙ্গে চিৎকার করবেন না। চিত্রা বলল, চা খাবেন? আমার ফ্লাস্ক ভর্তি চা। আমি চা খাই না, তবে এখন খাবো। আমার মা ট্রেনে ওঠার পর থেকে কি নিয়ে হইচই করছে শুনলে আপনি অবাক হবেন। আপনার শোনাও দরকার। হইচই আপনার সঙ্গেও করবেন। বলবো? চিত্রা বলল, বলুন। স্লিপিং কারে একটা ডেড বডি কেন যাচ্ছে, এই হচ্ছে মায়ের সমস্যা। ট্রেনে কি যাচ্ছে না যাচ্ছে সেটা আমার ব্যাপার না। ডেড বডি আমি তুলিনি। মা সামনের স্টেশনে নেমে যেতে যাচ্ছেন। অর্থহীন কথা না? আশাব উঠে গিয়ে কাউন্টার থেকে কাপ নিয়ে চা ঢালছে। তাকে খুবই বিরক্ত দেখাচ্ছে। তার সামনেই অতি রূপবতী একটা মেয়ে বসে আছে, এই ব্যাপারটাই এখন তার মাথায় নেই। চিত্রার ইচ্ছে করছে রিডার্স ডাইজেস্টের খোলা পাতাটি ভদ্রলোকের দিকে এগিয়ে দিয়ে বলে, এই জোকটা পড়ে আমাকে বলবেন কোন জায়গাটা হাসির। সম্ভব না। এত ঘনিষ্ঠতা এই যুবকের সঙ্গে তার হয়নি, হবার সম্ভাবনাও নেই। 3 নম্বর বগিতে আশাবের মা সাজেদা বেগম বসে আছেন। তার সামনে পানের বাটা খোলা। পান, সুপারি, চুন, খয়ের সবই আছে। আসল বস্তু নেই। জর্দা নেই। জর্দা ছাড়া কেউ পান খায়? তার পরিষ্কার মনে আছে পানের বাটায় জর্দা তিনি নিজের হাতে নিয়েছেন। সেই জর্দা গেল কোথায়? অবশ্যই আশাব সরিয়েছে। জর্দা খেলে এই হয় সেই হয়। বেশি ডাক্তারি শিখে গেছে। এদেরকে সকাল বিকাল 2 বেলা থাপড়াতে হয়।
দরজায় টুকটুক শব্দ উঠছে। সাজেদা বললেন, কে? দরজা সামান্য ফাঁক হলো। চিত্রা মুখ বের করে বলল, আসবো? সাজেদা বললেন, এসো। তোমার নাম চিত্রা? আশাব বলেছে তুমি আমার সঙ্গে রাতে থাকবে। বসো, আমার অসুবিধা নাই। চিত্রা বসল। সাজেদা মেয়েটার দিকে তাকিয়ে আছেন। এত সুন্দর সুন্দর মেয়ে যেখানে সেখানে দেখা যায়, শুধু তিনি তার ছেলের জন্যে মেয়ে খুঁজে পান না। সুন্দরী মেয়ে হঠাৎ পেয়ে গেলে জানা যায় মেয়ের প্রেম আছে। আজকালকার মেয়ে প্রেম ছাড়া থাকতেই পারে না। তার পাশে বসা মেয়েটাকে পছন্দ হচ্ছে। দেখা যাবে এই মেয়ে হয় বিবাহিতা কিংবা প্রেম কুমারী, একসঙ্গে 2-3টা প্রেম করে যাচ্ছে। সাজেদা ভাইভা সেশনের জন্যে তৈরি হলেন। রূপবতী কোনো তরুণী দেখলেই তিনি ভাইভা নেবার জন্যে ব্যস্ত হয়ে পড়েন। তিনি জর্দা ছাড়া পান মুখে দিয়েছেন। মুখ মিষ্টি হয়ে আছে। মিষ্টি মুখে কথা বলতে ইচ্ছা করে না। তোমার কি বিয়ে হয়েছে? জি না। বিয়ের কথাবার্তা হচ্ছে? না। যাচ্ছ কোথায়? দিনাজপুরে, আমার বড় মামার কাছে। হঠাৎ বড় মামার কাছে কেন যাচ্ছ? উনি অসুস্থ, উনাকে দেখতে যাচ্ছি। উনার কি অসুখ? হার্টের অসুখ। হার্টের অসুখ? দিনাজপুরে বসে আছেন কেন? আমি ওনাকে ঢাকায় আনার জন্য যাচ্ছি। বাবা কি করেন? বাবা বেঁচে নেই। যখন বেঁচে ছিলেন তখন কি করতেন? ব্যাংকে চাকরি করতেন। মা বেঁচে আছেন? জি না। সাজেদা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। মেয়েটার এখনো বিয়ে হয়নি কেন তা পরিষ্কার হয়েছে। এই মেয়ে কঠিন এতিম। বাবা মা দুজনই নেই। কার দায় পড়েছে এতিম মেয়ে ঘরে ঢুকানোর? শ্বশুর শাশুড়ির আদর ছাড়া বিয়ে কি? স্ত্রীর ভালোবাসা হিসেবের মধ্যে আসে না। শ্বশুর শাশুড়ির ভালোবাসা আসে। আশাবের সঙ্গে এই মেয়ের বিয়ের কিছুমাত্র সম্ভাবনা নেই জেনে সাজেদার ভালো লাগছে। মেয়েটার সঙ্গে এখন নিশ্চিন্ত মনে কথা বলা যাবে। যদি জানা যায় এই মেয়ে একসঙ্গে 3টা প্রেম করে বেড়াচ্ছে তাহলেও কিছু যায় আসে না। প্রেম করে বেড়ালে বরং ভালো। সাজেদা বললেন, ঘুমের সময় তোমার কি নাক ডাকে? চিত্রা থতমত খেয়ে বলল, না। আমার ডাকে। আমার ঘরে ঘুমাবে, ভালো কথা। এটা মাথার মধ্যে রাখবে। মাঝরাতে আমার ঘুম ভাঙিয়ে বলবে না আমি এই কামরায় ঘুমাবো না। একবার ঘুম ভেঙে গেলে আমার আর ঘুম আসে না। জি আচ্ছা। বাথরুমের পাশের কামরায় একটা ডেড বডি যাচ্ছে, শুনেছ? জি শুনেছি। গন্ধ পাচ্ছ না? মরা মানুষের গন্ধ? পাচ্ছি না। তোমার কি নাক বন্ধ? লাশের গন্ধে আমার শরীর উল্টে আসছে। রেল কোম্পানির কারবারটা দেখো, ডেড বডি নিয়ে রওনা হয়েছে। আর আত্মীয় স্বজনের আক্কেল দেখো। তোরা নিজেরা যা, একটা মাইক্রোবাস ভাড়া করে চলে যা। মাইক্রোবাসে একটা লাল ফ্ল্যাগ ঝুলিয়ে দিবি, সবাই যাতে সাইড দেয়। হোস করে চলে যাবি। ট্রেনের অতগুলো যাত্রীকে বিপদে ফেললে কি মনে করে? চিত্রা চুপ করে রইল। ভদ্রমহিলা বিরক্ত গলায় বললেন, এখন একটা কাজ করো, আমার ছেলেকে খুঁজে বের করো। তাকে বলো জর্দার ব্যবস্থা করতে। কোত্থেকে ব্যবস্থা করবে সে জানে। চিত্রা উঠে দাঁড়ালো। সাজেদা মনে মনে আফসোসের নিঃশ্বাস ফেললেন। কি সুন্দর লম্বা একটা মেয়ে, শুধু যদি এতিম না হতো। শাড়িটাও পরেছে সুন্দর করে। শাড়ির উপর চাদরের কাজটাও ভালো। তবে হাতি ঘোড়ার ছবি আঁকা। এমন চাদর গায়ে দিয়ে নামাজ হবে না। প্রশ্ন করলে দেখা যাবে মেয়ে নামাজই পড়ে না। তারপরেও জানা থাকা ভালো। সাজেদা বললেন, তুমি নামাজ পড়ো? মাঝে মধ্যে পড়ি। এটা কেমন কথা? মাঝে মধ্যে পড়ি মানে কি? তুমি কি মাঝে মধ্যে ভাত খাও? ভাত তো 3 বেলাই খাও।
দোয়া মাছুরাটা বলো দেখি। চিত্রা বলল, আমি জর্দার ব্যবস্থা করে তারপর বলি। চিত্রার মোবাইল বাজছে, লিলির টেলিফোন। লিলি আজ ঘুমাবে না, সারা রাত জেগে থাকবে, কিছুক্ষণ পরপর টেলিফোন করে বিরক্ত করবে। চিত্রা মোবাইল হাতে কামরা থেকে বের হলো। চিত্রা হ্যালো বলতেই ওপাশ থেকে লিলি বলল, 6 বার রিং হবার পর ধরলি, ব্যাপার কি? শোন, তোর জন্যে ভালো খবর আছে। কি খবর? মামা জানিয়েছেন সেলুন কারে একজন মন্ত্রী যাচ্ছেন ময়মনসিংহ পর্যন্ত, স্বরাষ্ট্রমন্ত্রী। উনি নেমে গেলেই তুই সেলুন কারে দাখিল হয়ে যাবি, কোনো সমস্যা নেই। রাজার হালে যাবি, থুক্কুপ রানীর হালে যাবি, কুইন অফ দিনাজপুর। হুম 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 করছিস কেন? এই রকম একটা নিউজ দিলাম, তুই লাফিয়ে উঠবি তা না, শুকনা হুম। আর শোন, তোর কামরায় যে বুড়ো উঠেছে, ওনার খোঁজ পাওয়া গেছে। উনি তো খুবই নামকরা মানুষ, প্রফেসর রশিদ, আমেরিকার কর্নেল ইউনিভার্সিটির ম্যাথমেটিক্সের ফুল প্রফেসর। ম্যাথমেটিক্সে নোবেল প্রাইজের ব্যবস্থা থাকলে উনি অবশ্যই নোবেল প্রাইজ পেতেন। তার সম্পর্কে খবর পেয়েছিস কোথায়? মামা জানিয়েছেন। তোর কামরাটা খালিই ছিল, উনি যখন টিকিট চাইলেন তখন ওনাকে দিতেই হয়েছে। এখন বুঝেছিস? হুম। চিত্রা, তুই বরং ওই বুড়োর সঙ্গেই থাক। বুড়ো তোর গায়ে হাত রাখলে ভালো, সবাইকে বলতে পারবি বিখ্যাত একজন মানুষ আমাকে হাতাপিতা করেছেন। চুপ কর। ফান করলে তুই রেগে যাস কেন? তোর ফান আমার ভালো লাগে না। চিত্রা শোন, সেলুন কারে দাখিল হবার পর সেখানকার সুবিধা অসুবিধা আমাকে টেলিফোন করে জানাবি। আমি নিজে সেলুন কার দেখিনি, তোর কাছে শুনি যদি জোশ, তাহলে প্রোগ্রাম করে তোর সঙ্গে একবার সেলুন কারে ঘুরব। আচ্ছা। সারা রাত আমার মোবাইল খোলা থাকবে, সমস্যা মনে করলেই আমাকে জানাবি। তোর জন্যে আরেকটা সারপ্রাইজ আছে। আবার কি সারপ্রাইজ? এখন বললে তো আর সারপ্রাইজ থাকবে না, যখন ঘটবে তখন জানবি। ইন্টারেস্টিং সারপ্রাইজ। খোদা হাফেজ, গুড নাইট, স্লিপ টাইট।